নমস্কার বন্ধুরা, চলে এসেছি তেঁতুল পাতার সিরিয়ালের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন সিরিয়াল পিসি ঝিল্লিকে বলে, মিলল তো আমার কথাটা, এই মেয়েটা একটা অঘটন ঘটাবে। কাল রাত্রির দিন সেই ঋষির মুখটা দেখে ফেললো তো, হলো তো একটা অঘটন। আমি বলেছিলাম, আর আমার কথাটা মিলেনিও, এই মেয়েটাই ঋষির জীবনে কাল হয়ে দাঁড়াবে। এইদিকে ঋষির মাও রেগে যায়। ঋষির মা রেগে গিয়ে ঋষিকে বলে, ঋষি তুই এই মেয়ের জীবনে বিপদ না আসতে দিলেও আমি কিন্তু এই মেয়েকে বাড়িতে ঢুকতে দেব না। এই মেয়ের জন্যই তোর সর্বনাশ নেমে আসবে। আর এই মেয়ে কি চায়? আমি আমার স্বামীকে হারিয়েছি, আমার মেয়েকে হারিয়েছি, এখন কেউ তোকেও শেষ করতে চাইছে নাকি? তখন সিরিয়াল পিসি বলে, হ্যাঁ, ও আমাদের বাড়ির ছেলেকে শেষ করে ছাড়বে। তখন ঝিল্লি বলে, প্লিজ আন্টি, আপনি এরকম কথা বলবেন না। আমি চাই না ওনার কিছু হোক, আর ওনার কিছু হবে না। আমি ওনার মুখ দেখিনি। এরপর ঝিল্লি সবার সামনে বেরিয়ে আসতে দেখা যায় যে ঝিল্লি তার মুখের উপর একটা হাড়ি ধরে রেখেছে। আর তখন ছোটকা বলে, দেখেছো মেজো বৌদি, কি হলো? আর তোমরা দুজন এভাবে মুখটা হাড়ি করে রেখেছো কেন? আর দেখো, ঝিল্লি কিন্তু তার উপস্থিত বুদ্ধি দিয়ে মুখে হাড়ি দিয়ে রেখেছে। বড় কিন্তু তার মুখটা দেখতে পায়নি। তার জন্যই আমি প্রথম দিনই বলেছিলাম যে এই মেয়ের কিন্তু তেজ আছে। এইদিকে রিঙ্কি বলে, হ্যাঁ, আর এই বুদ্ধিটা শুধু ঝিল্লির মাথায় আসতে পারে। এরপর সিরিয়াল পিসি বলে, হয়েছে হয়েছে, আমি খুব ভালো করে জানি যে এই মেয়েটা আমাদের আসার পরই মুখে এই হাড়িটা দিয়েছে। তার আগে ঠিক ঋষিকে দেখে নিয়েছিল। ও কি বুঝেছে যে ও আমাদের বোকা বানাতে পারবে? আমি এই মেয়েকে ঠিক ভালো করেই চিনি। এরপর ঋষি বলে, পিমনি প্লিজ, তোমাদের এই অদ্ভুত নিয়ম আর তার ইমপ্লিকেশনস আমার আর ভালো লাগছে না। আমরা কেউ কারোর মুখ দেখিনি। এরপর দেখা যায় যে চিৎকার চেঁচামেচি শুনে রানা বলে, এখানে এত রাতে চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? আর এই মেয়েটা বাড়িতে আসার পর কি আমাদের রাতের ঘুমটাও কেড়ে নেবে? আর এই মেয়েটাকে দেখো, এখানে জোগাড় সেজে দাঁড়িয়ে আছে। এরপর রানা বলে, আচ্ছা এখানে কি হয়েছিল? তখন ঋষির মা বলে, তোর ভাইকে পেটাতে এসেছিল। তখন রানা বলে, শুধু পেটাতেই আসেনি মেজো মা, দেখো তোমার ছেলেকে একটা ভালো অপবাদও দিতে এসেছে। রানা বলে, এই দেখো তোমার ছেলেকে কি অপবাদ দিতে এসেছিল, অন্যের বউ চোর, ঋষি রায় সিংহ, ওর জন্য সবাই হাততালি দাও, খুব নাম কামিয়েছে যে। এইদিকে ঝিল্লি এটি ভাবতে লাগে যে নিজের বিপদটা বাড়িয়েছেন আর সাথে আমাকেও দোষীর ভাগিদার করলেন। কি হতো, ক্রিস যা লিখেছে তাই হতো, সেটাই আমি মেনে নিতাম। এরপর ঋষির মা ঝিল্লিকে বলে, কত শত্রু বানিয়ে এসেছো কলকাতায়? তখন ঋষি বলে, মা এখানে ঝিল্লির কোনো দোষ নেই। তখন রানা বলে, বাহ, এখন তো মায়ের মুখোমুখি তুই তর্ক করছিস, তাও এরকম একটা ফালতু মেয়ের জন্য। তখন ঋষি বলে, রানা চুপ কর। তখন রানা বলে, কি রানা, কি রানা বলছিস? আর আমি তো ঠিক কথাই বলছি, এখানে এখানে যা লেখা আছে সেটাই তো সত্যি, তুই তো অন্যের বউই চুরি করে এনেছিস। এরপর ঋষি সেই পোস্টারটিকে আগুন লাগিয়ে বলে, এই পোস্টারের ভ্যালিড আমার কাছে এটাই, তোর কাছে এটা অন্য কিছু হতে পারে। আর তোর কাছে ভালো ডেফিনেশন তো ওই খেয়ালি, যে নিষ্পাপ বাচ্চাদের চোর সাব্যস্ত করার চেষ্টা করে। তাই অন্তত তোর কাছ থেকে আমি ভালো খারাপের ডেফিনেশনটা জানতে চাই না। তখন ঝিল্লি বলে, প্লিজ আপনারা আমার জন্য নিজেদের মধ্যে এইভাবে ঝামেলা করবেন না। তখন সিরিয়াল পিসি বলে, চুপ করো, তোমার এই নাটক বন্ধ করো। তুমি তো চাওই যে আমাদের মধ্যে এই ভাঙনটা ধরুক। তুমি তো চাও, তুমি আসার পর থেকে মা ছেলের মধ্যে ভাঙন ধরালে, আর এখন ভাই ভাই ঝগড়া করাচ্ছ। তুমি তো এই তেঁতুল পাতাটাকেও ভেঙে দিচ্ছ। এরপর ঋষি বলে, পিমনি প্লিজ, রানার সাপোর্টে তুমি আর একটা কথাও বলবে না, কারণ ও যা বলছে সবকিছু মিনিংলেস বলছে। আর হ্যাঁ, মার সাথে আমি পরে কথা বলবো, মার যখন মেজাজটা হালকা হবে তখনই আমি মার সাথে কথা বলবো। এরপর ঋষি বলে, তুতুল রিঙ্কি, তুই ওকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যা। ও কতক্ষণ এরকম এই হাড়িটা মুখে দিয়ে রাখবে? আবার এখানে কেউ একে অপরের মুখ দেখলে তো আবার একটা সমস্যা ঘটাবে। এরপর দেখা যায় তুতুল রিঙ্কি বলে, আচ্ছা ওই লোকগুলো কে ছিলে গো? তখন ঝিল্লি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে। এরপর ঝিল্লি বলে, আর ওনাকে তো বোঝা যায় না, না উনি তো গিয়েই একটা মারপিট শুরু করে দিলেন। তুলতুল বলে, আসলে ছোটদাবাই না, তোমার দিকে যদি অন্য কেউ তাকায় তাহলে সেটা সহ্য করতে পারে না। এরপর এদিকে রিঙ্কি বলে, হ্যাঁ, আমার ছোটদাবাই যখন একবার বলেছে যে ও তোমার প্রোটেক্ট করবে, তাহলে ছোটদাবাই তোমাকে প্রোটেক্ট করবেই। এরপর এদিকে ঝিল্লি মনে মনে বলে, হ্যাঁ, উনি আমার উপর দয়া দেখিয়ে আবার তো মহান সেজে গেলেন, কিন্তু আমাকে বাঁচাতে গিয়ে উনি তো নিজেই বিপদে পড়ে গেলেন। অন্যদিকে দেখা যায় ঋষির মা বলে, তুই আমাকে কি বোঝাতে চাইছিস বলতো? এই রক্ষা রক্ষা খেলা করতে গিয়ে তুই তো নিজেই একটা জীবনে বিপদ ডেকে আনছিস। তখন সিরিয়াল পিসি বলে, হ্যাঁ আনছে তো,
রানা বলে, এমনিতেই তো তুই ভাইয়াজিকে নিজের শত্রু বানিয়ে রেখেছিস, তার মধ্যে আবার একটা নতুন দল তুই যোগ করলি। তখন ঋষি বলে, দাঁড়াও দাঁড়াও মা, আমি তোমাকে বলছিলাম না যে কেউ একটা আমাদের বাড়িতে ফলো করছে, তার মানে সেই ছেলেটাই ছিল তখন। ইস, আমি যে তখন যদি পুলিশকে ডেকে দিতাম তাহলে হয়তো হাতে নাতে ধরা পড়ে যেত। সিরিয়াল পিসি বলে, আরে যে এখান থেকে চলে গেছে পালিয়ে সে তো আবারও ফিরে আসবে, আর আবারও তো ঋষির উপর অ্যাটাক করবে, ওকে ছেড়ে দেবে নাকি? ঋষি তো ওর বউকে চুরি করে এনেছে। তখন ঋষি বলে, আমি কোনো অন্যায় কাজ করিনি, ওকে আমি একটা অস্বাভাবিক বিয়ে থেকে বাঁচিয়ে এনেছি, আর আমি মনে করেছি আমি এটা ভুল কিছুই করিনি। তখন রানা বলে, বাহ, তার মানে এখন থেকে এই অসামাজিক কাজ প্রতিনিয়ত এই তেঁতুল পাতায় হতেই থাকবে, তাই তো? এরপর ছোটকা বলে, তোর থেকে না ঋষিকে আমি খুব ভালো করে জানি, ওকে আমি ছোটবেলা থেকে দেখছি, ও কোনো কারণ ছাড়া কারোর সঙ্গে লাগতে চায় না। এরপর ছোটকা বলে, আচ্ছা চল তাড়াতাড়ি আমরা সবাই মিলে এই পোস্টারগুলো আমরা তুলে ফেলি। পর দেখা যায় যে ঝিল্লি যখন ঋষির মায়ের সঙ্গে কথা বলতে চায় তখন ঋষির মা বলে, একদম চুপ, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এই বলে ঋষির মা সেখান থেকে চলে যায়। এরপর সেইখানে সিরিয়াল পিসি এসে বলে, ঋষি কিন্তু একমাত্র মেজ বৌদির শিবরাত্রির সলতেজিত, ওর একমাত্রই ভরসা। ঋষির গায়ে যদি একটা আচারও লাগে না তাহলে কিন্তু মেজ বৌদি তোমাকে ছেড়ে কথা বলবে না, আর এই তেঁতুল পাতারও কেউ তোমাকে ছাড়বে না, এটা আমি বলে দিলাম। ঝিল্লির চলে যাওয়ার পর ঋষি বাড়ি ফিরে আসে, এবং বাড়ি ফিরে যখন আসে তখন রানা বলে, ঋষি আমি তোকে কিন্তু বারবার বলছি এই মেয়েটা না খুব গন্ডগোলের, তুই নিজে ভুগবি, তুই শুধু নিজে ভুগবি না এই বাড়ির সবাইকে ভোগাবি। ঋষি বলে, আমি কাউকে ভয় পাই না আর ভয় পাবো না, আর এখানে ঝিল্লি বা আর আমার কোনো দোষ নেই। এরপর ছোটকা বলে, কেউ যদি অন্যায় করে তাহলে তাকে সেই অন্যায় শাস্তিটা দিতে হয়, আর সেটা ঋষি ঠিক করেছে। তখন রানা বলে, তাহলে আর কি, তোমরা সবাই ঋষিকে মাথায় তুলে রাখো। কিন্তু ঋষি, আমি তোকে সাবধান করে দিচ্ছি, আজকে তো তোদের কালরাত্রি, আর এই কালরাত্রিটাই তোর জীবনের একেবারে পার্মানেন্ট কালরাত্রি হয়ে না দাঁড়ায় আবার। পরের দিন সকালে দেখা যায় ঋষি অবলাকে ফোন করে পুরো বিষয়টা জানায়। এখন আমি এই বিষয়টা নিয়ে অফিসিয়ালি কিছু করতে চাইছি না, কারণ ঝিল্লির মনের অবস্থাটা স্টেবল নয়, আর কিন্তু আমি এই বিষয়টা নিয়ে সিরিয়াস। এরপর দেখা যায় যে ঋষি ঝিল্লির বাবাকে ফোন করতে গেলে আবারও ওনার ফোনটা সুইচ অফ দেখায়। তখন ঋষি ভাবতে লাগে যে ওনার ফোনটা এতক্ষণ ধরে সুইচ অফ। এইদিকে দেখা যায় ঋত্বিকা ঝিল্লির বাবাকে খাওয়াতে গেলে ঝিল্লির বাবা কিছুতে খেতে পারছে না, কারণ উনি প্যারালাইজ হয়ে গেছেন। এরপর ঋত্বিকা বলে, তুমি কেন হঠাৎ করে ঝিল্লির উপর এত ভালোবাসা দেখাতে গেলে কেন বলো তো? কই, তোমার মেয়ে তো একবারও তোমাকে দেখতে আসেনি, আর এখানে আমি তোমার বউ হয়ে সেবা করে যাচ্ছি, তোমার কি ভালো লাগছে না প্রিয়? এখানে তো আমি আর রিমস ছাড়া কেউ নেই, তোমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি, তোমার এই সমস্ত সম্পত্তি এখন আমার হবে, আমার। অন্যদিকে দেখা যায় যে ঝিল্লি সেই রাতের বিষয়টা নিয়ে ভাবছেন এবং কৃষের কাছে প্রার্থনা করে কান্নাকাটি করছে। ঋষি বলে, ও এখনো কালকের ঘটনাটা কাটিয়ে উঠতে পারিনি। ঋষি বলে, ওরা কিন্তু খুব খুশি হয়েছে তুমি এখানে আবারও ফিরে এসেছো। ঝিল্লি বলে, ওরা তো বাচ্চা, ওরা তো বোঝে না, যখন ওদের বোধ হবে তখন বুঝতে পারবে যে আমার আশাতে একটা সর্বনাশও এসে পড়েছে। তখন ঋষি বলে, একদম বাজে কথা বলবে না, আর তুমি নিজেকে দোষারোপ করা বন্ধ করো। আচ্ছা, তোমার বাবার অল্টারনেটিভ কোনো নাম্বার আছে? পুরো বিষয়টা তো ওনাকে জানাতে হবে। এরপর ঝিল্লি বলে, না, ওনাকে কিছু জানাতে হবে না, কাউকে কিছু জানাতে হবে না। ঝিল্লি ঋষিকে হাত জোর করে বলে, প্লিজ দয়া করে আপনি আর বিড়ম্বনা বাড়াবেন না, আপনি অনেক করেছেন। এরপর ঝিল্লি কৃষকে বলে, আচ্ছা কৃষ, তুমি ওনাকে আমার মতো মেয়ের দায়িত্ব কেন দিতে গেলে বলো তো? কালকে যদি ওনার কিছু হয়ে যেত তাহলে কি হতো? এরপর ঋষি বলে, আর কালকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে? এরপর তারা দুজনই একে অপরের দিকে তাকিয়ে থাকে, আর এখানেই আজকের পর্বটি শেষ হয়।